আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা যেটা সর্বশেষ আলোচনা করেছিলাম সিআরপিসির ২০৫ এর ঘ। এই ২০৫ এর ঘ এর বিষয়টি হলো এরকমই যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি থানায়ও মামলা করেছেন আবার কোর্টে গিয়েও মামলা করেছেন। তো এ ধরনের ঘটনার প্রেক্ষিতে আসলে ব্রিটিশরা যখন এই আইনটা তৈরি করেন, উনারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই তৈরি করেছেন যে এরকম সমস্যার সম্মুখীন পুলিশকে হতে হবে। তো সে কারণেই আমরা যে বিষয়টা এখানে আমি বলতে চাচ্ছি সেটি হলো, এখানে এই যে কিছু বিষয় আছে যেটা কিনা আসলে বোঝার মতো। তো একই ধরনের একই ঘটনায় যদি দুটো স্থানে অভিযোগ দায়ের করা হয় একই ব্যক্তির বিরুদ্ধে, তাহলে তো একটা লোককে ২ জায়গায় সাজা দেয়া যায় না একই ঘটনায়। তো এইজন্যই এই সিআরপিসির ২০৫ এর অর্থাৎ একই ঘটনা সংক্রান্তে পুলিশি মামলা এবং নালিশি কোনো অভিযোগ বিচারাধীন থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? বা একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলমান থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? একই ঘটনার সম্পর্কে। তার মানে ঘটনা একটা, কিন্তু একই ঘটনায় যদি আদালতে বিচারাধীন থাকে কোনো কোনো একটা বিষয় এবং ওই ঘটনা সংক্রান্তে যদি পুলিশের কাছে তদন্ত থাকে, এই বিষয়টা যদি সংশ্লিষ্ট নালিশি আদালত জানতে পারেন তাহলে কি ব্যবস্থা গ্রহণ করবেন? অর্থাৎ সিআরপিসির ২০৫ এর ঘতে যে কথাটি বলেছে যে একই ঘটনা সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলমান থাকলে আদালত কি করবেন? আদালত তার এই নালিশি কার্যক্রমটা স্থগিত রেখে পুলিশের কাছে তদন্ত রিপোর্ট তলব করবেন। কি করবেন? কোর্টের কাছে যে নালিশটা করা হয়েছে, নালিশটা তিনি আপাতত কার্যক্রম স্থগিত রাখবেন। রেখে তিনি পুলিশের কাছে পুলিশের তদন্ত রিপোর্ট তলব করবেন। অর্থাৎ তদন্ত রিপোর্ট দাখিলের জন্য তিনি নির্দেশ দিবেন। পুলিশ যখন তদন্ত রিপোর্টটা পাঠাবেন, এই তদন্ত রিপোর্টটা আদালত পাওয়ার পর দেখবেন যে পুলিশ যে তদন্ত রিপোর্টটা দিয়েছে সেখানে কাউকে সেখানে কোনো ব্যক্তিকে ইনভলভ করে, অর্থাৎ তাকে অভিযুক্ত করে কোনো রিপোর্ট দেয়া হয়েছে কিনা। মানেটা হলো যে পুলিশি যে তদন্ত আদালত তলব করেছেন, এই তদন্তটা যখন পুলিশ আদালতে প্রেরণ করবেন, এই তদন্ত রিপোর্টটা আদালত পর্যালোচনা করে দেখবেন যে পুলিশ কাউকে অভিযুক্ত করে কোনো পুলিশ রিপোর্ট দাখিল করেছে কিনা। যদি এই পুলিশ রিপোর্টটা পর্যালোচনা করে আদালত দেখতে পান যে পুলিশ একজন ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছে, তাহলে ওই যে আদালত তার যে নালিশি মামলাটার কার্যক্রম স্থগিত করে রেখেছিল, বন্ধ করে রেখেছিল, তাহলে আদালত ওই পুলিশ রিপোর্টের সাথে তার যে নালিশি মামলাটা আছে একত্রিত করে তিনি পুনরায় মামলার বিচার কার্য চলমান রাখবেন। ভালো কথা। আর যদি আদালত পুলিশ রিপোর্ট পাওয়ার পর দেখেন যে পুলিশ যে রিপোর্টটা দিয়েছে সেখানে কাউকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হয় নাই, তাহলে আদালত কি করবেন? আদালত যে তার মামলাটি মুলতবি করেছিলেন বা বিচার কার্য স্থগিত রেখেছিলেন সাময়িক সময়ের জন্য, এই পুলিশ রিপোর্টটা তার বিচারিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে তিনি এটা চলমান রাখবেন। অর্থাৎ তিনি তখন এই পুলিশ রিপোর্টের সাথে তার রিপোর্টটা সম্পৃক্ত করবেন না। তার রিপোর্টের সাথে পুলিশ রিপোর্ট তিনি সংযুক্ত করে তার বিচার কার্য পরিচালনা করবেন। তার মানে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলমান থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? এটা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিআরপিসির ২০৫ এর আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? কারো কোনো সমস্যা আছে এই প্রশ্ন নিয়ে?
কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছি স্যার, সমস্যা নেই স্যার। ক্লিয়ার স্যার। সিআরপিসির 241 ধারা 241 চার্জ গঠনের বিষয় আছে, এগুলো আমাদের এমসিকিউতে আসে। আমরা এভাবে এটা বিষয়টা দেখছি না। সিআরপিসি 250 মিথ্যা, তুচ্ছ অথবা বিরক্তিকর অভিযোগ। আমরা এখানে আমাদের পরীক্ষায় যেটা আসতে পারে এরকম যে বিষয়গুলো আমরা একটু দেখি। আমরা দেখি পাবলিক প্রসিকিউটরের বিষয় আছে, অব্যাহতির বিষয় আছে, চার্জ গঠন, বাদীর সাক্ষ্য গ্রহণ, পূর্বের দণ্ড, অনেক কিছু এখানে বিষয় বলা আছে। আমরা চলে আসি সিআরপিসির 337 ধারা। সিআরপিসির 337 ধারার বক্তব্যটা কি? যদি কখনো প্রশ্ন আসে রাজসাক্ষী বলতে কি বুঝেন, আমরা কোন ধারা দেব, কেউ বলতে পারো? সিআরপি 337 লাগবে স্যার। সিআরপিসির 337 ধারা স্যার। ধারা। গুড। তাহলে যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন রাজসাক্ষী, আমরা কোন ধারা দেব? সিআরপিসি 337 ধারা। ভালো কথা। রাজসাক্ষী কাকে বলে? আসলে বিষয়টা হলো কি জানো, রাজার পক্ষে যে সাক্ষ্য দেয় সেটিকে বলা হয় রাজসাক্ষী। এখন প্রশ্ন হলো রাজার কথা আসে কেন? ব্রিটিশ শাসন আমলে এ দেশটাকে শাসন করত রাজারা, আসামি হতো প্রজারা। তো এই রাজা যখন তার বিচার কার্য পরিচালনা করতে থাকেন, তখন রাজা দেখলেন যে তিনি যে মামলাটা বা যে অভিযোগটা বিচার করছেন সেখানে সেরকম কোনো সাক্ষ্য প্রমাণ নেই যার ভিত্তিতে একজনকে শাস্তি দেয়া যাবে। তো তখন তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে যদি কোনো ব্যক্তি নিজেকে অভিযুক্ত করে এই বিচারাধীন ঘটনার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেন এবং তার কথার ভিত্তিতে যদি মামলার বিচারিক কার্যক্রম সহজ হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হয়ে যায়, একজন সুবিচার পায়, সেক্ষেত্রে আদালত, যে ব্যক্তির দ্বারা আদালত এতটুকু উপকৃত হয়েছেন তাকে আদালত মওকুফ করে দিতে পারেন। কোত্থেকে? যে ঘটনার সম্পর্কে তিনি রাজসাক্ষী হয়েছেন। এখন রাজার পক্ষে আসলে বর্তমানে যে বিষয়টা হলো, যেমন একটু উদাহরণস্বরূপ বলি, আমাদের দেশে বর্তমানে যে মামলাগুলো হয় থানায়, এই মামলার ডকেটটা যখন, মামলার এফআইআরটা যখন আদালতে যায়, তখন কিন্তু একটা নথি খোলা হয়, একটা ডকেট খোলা হয়। ডকেটের উপরে লেখা থাকে কি? রাষ্ট্র বনাম আসামি। লেখা থাকে না বাদী আলমগীর বনাম আসামি, লেখা থাকে রাষ্ট্র বনাম আসামি। তো রাষ্ট্র কি? পুলিশ তদন্ত করে যে রিপোর্ট দিচ্ছেন তিনিও একজন রাষ্ট্রের লোক ওই মামলার ক্ষেত্রে। এখন দুষ্কর্মের সহচরকে কি ক্ষমার প্রস্তাব করা যায়? হ্যাঁ, আদালত দুষ্কর্মের সহচর অর্থাৎ যারা অপরাধটা সংগঠিত করেছে তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে জড়িয়ে তার সাথীদের নাম প্রকাশ করেন, তার প্রেক্ষিতে যদি আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে দুষ্কর্মের সহচরকে আদালত ক্ষমা প্রদর্শন করতে পারে। তাহলে রাজসাক্ষী, রাজার পক্ষে যে সাক্ষ্য দেয় তাকে রাজসাক্ষী বলা হয়। এখন প্রশ্ন হলো রাজার কথা আসে কেন? ব্রিটিশ শাসন আমলে দেশটাকে শাসন করত রাজা, আসামি হতো প্রজারা। সেই আসামির মধ্য থেকে, অর্থাৎ কোন দুষ্কর্মের সহচর যদি আদালতে শপথনামা পাঠ পূর্বক আইনজীবীর মাধ্যমে আবেদন করে সত্য প্রকাশের জন্য আগ্রহ প্রকাশ করেন, এই ব্যক্তিটাই হলো রাজসাক্ষী। এখন এই রাজসাক্ষীর যে ক্ষমার প্রস্তাব, এখন রাজসাক্ষী যদি সংজ্ঞা আসে তাহলে আমরা কত ধারা দেব? 337 স্যার। 337 ধারা স্যার। আচ্ছা, 337। আচ্ছা, রাজসাক্ষী স্যার কোন শুধু একটা উদ্দেশ্যে ধারা বলা দেব? হয়?
রাজসাক্ষী কি উদ্দেশ্যে করা হয় সেটা কত ধারা দেব? কি উদ্দেশ্যে রাজসাক্ষী করা হয়? 38। কেন 338 হয় না? সত্য ঘটনা বলার, আচ্ছা, সত্য বের করার জন্য। এখন প্রশ্ন হলো রাজসাক্ষীর বিচার পদ্ধতি আলোচনা করুন। রাজসাক্ষীর বিচার কোন ধারা অনুযায়ী হবে? 338 ধারা স্যার, 348 না 339? সাক্ষ্য দিলে 339। 339 আচ্ছা, স্যার। যদি এরকম প্রশ্ন আসে যে শর্তে একজন অপরাধীকে রাজসাক্ষী করা হয়েছে তিনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে রাজসাক্ষীর পরিণতি কি হবে? তাকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় তো আনতেই হবে। বিচারের আওতায় আনলে হয় কি হবে নাজমুল? শোনো, রাজসাক্ষীর বক্তব্যের প্রেক্ষিতে যদি কাউকে সাজা দেয়া হয়, সত্য সে রাজসাক্ষী যে বক্তব্য দিয়েছিল তাহা যদি সে প্রমাণ করতে পারে এবং তৎপ্রেক্ষিতে যদি আদালত কাউকে শাস্তি প্রদান করেন সেক্ষেত্রে রাজসাক্ষী খালাস পাইবেন। আর রাজসাক্ষী যে বক্তব্য দিয়েছে সেটি যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে অন্য আসামিরা খালাস পেলেও রাজসাক্ষী শাস্তি পাবে। এটা আমরা বাস্তবে পাই। কিরকম আমরা বাস্তবে পাই? আমরা বলি না সত্য করে বল, তুই বললে কিন্তু আর কিছু কমো না, নাহলে কিন্তু টেংরি ভাঙো, আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু খবর আছে। আমরা কিন্তু অনেক প্রসঙ্গে কথাগুলো বলে থাকি, এটা কি তোমরা জানো? জি স্যার। অর্থাৎ সিআরপিসির 339 ধারায় বলছে, সিআরপিসির 37, 337 এবং 38 ধারা অনুযায়ী তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে ওই ব্যক্তি যদি তার বক্তব্য প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই কথাটা এখানে বলেছে। অন্যরা যদি খালাস পায়, তুমি বাবা খালাস পাইবে না। কাজে বাবা তোমার এখন আর মাপ নাই, অন্যরা খালাস পাইলে তুমি শাস্তি পাবা। যাই হোক, এখন যদি প্রশ্ন আসে রাজসাক্ষীর বিচার পদ্ধতি আলোচনা করুন তাহলে কত ধারা দেবো আমরা? 300 কত দেবো? 339 দেবো স্যার। আর যদি প্রশ্ন আসে রাজসাক্ষী বলতে কি বোঝেন তাহলে কি 337, 38 দেবো? 337 দেবো স্যার। 337 স্যার। আচ্ছা, আর কি কারণে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়? কি কারণে? ন্যায় বিচারের স্বার্থে সত্য নাকি? ঘটনা বের করে ন্যায় বিচারের স্বার্থে। যাক, রাজসাক্ষী সম্পর্কে আমাদের কোনো ওই যে স্যার রাজসাক্ষীর পিআরবি, রাজসাক্ষীর কোনো পিআরবি নেই। রাজসাক্ষী কে করেন? আদালত করেন। আদালত করেন। আচ্ছা, রাজসাক্ষী কে রাজসাক্ষী হতে পারেন? এই ধারণামীয় আসামি, গুরুত্বপূর্ণ আসামি, সন্দিগ্ধ আসামি, কে? স্যার অভিযুক্ত আসামি স্যার। যে কোনো অভিযুক্ত আসামি হতে পারে যাকে সন্দিগ্ধ ভাবে গ্রেপ্তার করে চার্জশিট দেওয়া হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছিল সন্দিগ্ধ, পরবর্তীতে চার্জশিট দেওয়া হয়েছে, তাকে পাওয়া যাবে না? কি? জি স্যার, এটা জড়িত। জি স্যার, পারা যাবে স্যার। এখন কেউ বলে যে অভিযুক্ত গুরুত্বপূর্ণ আসামি হতে হবে, তা না, কিন্তু এটা এরকম না। যাক, এমসিকিউতে আসে যে রাজসাক্ষী। আমরা এখন চলে আসি একটা বিষয়, এটা আমাদের খুবই প্রয়োজন, যারা বই কিনে নেয় তাদের জন্য। হ্যাঁ, একটু আরেকবার বলতেন। স্যার 338 স্যার। 338 কি বললাম? 338 হলো যে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দেওয়ার ক্ষমতা। বলছে রায় প্রদানের পূর্বে যে কোনো সময় দায়রা আদালত মামলার বিচার করতেছেন, সেই বিচারকালে সংশ্লিষ্ট অপরাধের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী বলিয়া অনুমোদিত কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে তাহাকে ক্ষমা মঞ্জুর করতে পারে। আমার কথা বুঝতে পারছো? রাজসাক্ষী কাকে বলে? 337। রাজসাক্ষী ক্ষমার প্রস্তাব দেওয়া হয় 338, আর 339 হলো রাজসাক্ষী। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। কে? সাজ্জাদ মিয়া? স্যার বুঝতে পারছি স্যার, তিনটা তিন জিনিস স্যার, আলাদা আলাদা স্যার। পরীক্ষার খাতা দেও নাই কে কে বলো তো দেখি? স্যার আমি কথা দিয়েছি স্যার। সাইফুল দিয়েছো? খুব জরুরি ভিত্তিতে দিবা, এগুলো কষ্ট হলে তাতে দাও।
জি স্যার। আচ্ছা, আমরা চলে আসি আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। পরীক্ষায় আসছে আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। কোন ধারা আমরা দেব? 339 ফলে স্যার। 339 খ দেই। আচ্ছা, গুড। 339 খতে কিন্তু একটা সংশোধনী আসছে। আগে ছিল দৈনিক প্রকাশিত 2টি বাংলা পত্রিকায়, দুইটি। এবার কিন্তু আসছে একটা জি স্যার। পত্রিকায়। একটা আমার কথা কি বুঝতে পারছো? পত্রিকায়। আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখন চলে আসি। দেখো, এই প্রশ্নের উত্তরে অনেকগুলো ধারা দেয়। 68 ধারা অনুযায়ী সমন, 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা, 87 ধারা অনুযায়ী হুলিয়া, 88 ধারা অনুযায়ী ক্রকি পরোয়ানা, 14 গোষ্ঠী লেখে। কি আছে কি এরকম? উত্তর দিবা সঠিকটা, যেটা তোমরা জি দেখেছো। স্যার। জি স্যার, সঠিক স্যার। আছে আমরা সঠিক এটা এরকম। কথা দেব স্যার। না। শোনো, আমরা এটা দেব না। আমাদের প্রশ্নের উত্তর হবে আসামির অনুপস্থিতিতে আদালত কি বিচার কার্য শুরু করতে পারেন, বা আসামির অবর্তমানে বিচার করা যায় কি, বা আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন। তখন আমরা লিখবো সিআরপিসির 339 ধারায় উল্লেখ করা হয়েছে 87 এবং 88 ধারার বিধান পালন করিবার পরেও যদি আদালতের এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো ব্যক্তি পলাতক আছেন, নিজেকে আত্মগোপন করে রেখেছেন গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে, তাকে হাজির করা সম্ভব হচ্ছে না, তাহাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব নহে, তাহলে আদালত উক্ত মামলা বিচারের নিমিত্তে কি করতে পারেন? দৈনিক প্রকাশিত কি একটা জাতীয় বাংলা পত্রিকায় তাকে নির্দিষ্ট সময়ে হাজির হবার নিমিত্তে একখানা নোটিশ প্রদান করবেন, অর্থাৎ বিজ্ঞপ্তি দিবেন। এই বিজ্ঞপ্তি প্রাপ্তির পর ধার্য তারিখের মধ্যে যদি অভিযুক্ত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ না করেন বা পুলিশ কর্তৃক গ্রেপ্তারে হাজির না হন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত আসামির অবর্তমানে মামলার বিচার কার্য আরম্ভ করতে। দেখো, এই জিনিসটা কোথায় জানো তোমরা? আসলে শিক্ষার কোনো শেষ নাই। কিরকম শেষ নাই? যদি মনের থেকে ইচ্ছা থাকে তাহলে অনেক শিখতে পারবে। থানায় একটা নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। এই চার্জশিট দাখিল করার পর এই চার্জশিটটা যখন কোর্টে যায়, প্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার এই চার্জশিটটা গ্রহণ হয়। গ্রহণ করার পর মামলার ধারা অনুযায়ী, অর্থাৎ অপরাধের ধরন অনুযায়ী এই মামলাটা একটা বিচারিক আদালতে বদলি করা হয়। সেই বদলি আদালতে মামলা যাওয়ার পর আদালত এই কার্যক্রম শুরু করার আগে প্রথমেই আসামির বিরুদ্ধে কি করবেন? চার্জ গঠন করবেন, অর্থাৎ অভিযোগ গঠন করবেন। এখন অভিযোগ গঠন করা মানে তার বিচারিক কার্যক্রম শুরু হবে। এখন আদালত দেখলেন যে আসামি পলাতক আছে, সেক্ষেত্রে ওই পলাতক ব্যক্তির নামে হুলিয়া, প্রকি পরোয়ানা প্রদান করবেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করবেন। এগুলো কার্যক্রম করার পরেও দেখলো যে না, আসামি আদালতে আত্মসমর্পণ করে নাই বা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে নাই, তাহলে কি করবেন? মামলার কার্যক্রম তার বসে রাখা যাবে না। আদালত তখন এই সিআরপিসির 339 খ ধারা অনুসরণ করে কি করবেন? তার অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ করিবার লক্ষ্যে বহুল প্রচারিত একটা বাংলা দৈনিক পত্রিকায় আসামির নাম, ঠিকানা, অপরাধের বিবরণ লিখে প্রচার করবেন। একটা সময় দিবেন, এতদিনের মধ্যে সে যেন হাজির। যদি হাজির না হন যথাসময়ের মধ্যে বা পুলিশ তাকে গ্রেপ্তার করে সোপর্দ করতে না পারেন, তাহলে আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ করবে। এটা হলো বিষয়।
আরেকটা বিষয় আছে, চার্জশিট পাওয়ার পর নিম্ন আদালতে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন, হলি ইস্যু করতে পারেন। সাধারণত মামলাটা বিচারের জন্য যে কোর্টে যাবে সেই কোর্ট কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, এটি হলো সিআরপিসি ৩৩৯-এর ধারা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা নতুন সংযোজন হয়েছে যে ওয়েবসাইটে প্রকাশ করা যাবে কি যাবে না। বলছে হ্যাঁ, এই আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম আরম্ভ করিবার লক্ষ্যে ডিজিটাল মাধ্যমেও এটি প্রকাশ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? কি নাজমুল, কোনো সমস্যা আছে? আজিদুল, নাজমুল, সালাম, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। স্যার শোনা যায়, একটু অন্যান্য সময় যেরকম লাউডলি শোনা যেত, সাউন্ডটা মনে হয় একটু কম শুনতে পাচ্ছি স্যার। আপনার এখানে কোনো সাউন্ড কমানো আছে কিনা? সাউন্ড কম শোনা যায়? স্যার ফুললি শোনা যায়, ফুললি শোনা যায় স্যার, ভালো শোনা যায় স্যার, লাউড শোনা যায়। আচ্ছা, সাজ্জাদ না শুনলেও চলে। ভালো শোনা যায় স্যার, একটু নেটের সমস্যা দেখা দিচ্ছে এই 2 দিন ধরে। হতে পারে। যাই হোক, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে যে মামলায় আসামি গ্রেপ্তার হয়ে আদালতে আছেন তার ক্ষেত্রে কি এই বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন আছে? নাই স্যার, নাই স্যার। অর্থাৎ যে একবার জামিন নিয়ে পলাতক আছে তার ক্ষেত্রে এই পেপার কাটিং করার প্রয়োজন নাই, এ তো নাকি? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। তাহলে কতদিন সময় দেয়া হয়? 30 দিন। 30 দিন স্যার, 30 দিনের মধ্যে স্যার। আমরা এখানে আর একটা জিনিস দেখি, অনেকেই অন্যান্য ধারাগুলো দেন, 68 মাস হাবিজাবি, নারী শিশু ধারা দেন। একটা বিষয় জানতে হবে, নারী শিশু চ্যাপ্টারটা আলাদা। যে সকল মামলায় আসামির অনুপস্থিতিতে, অর্থাৎ যে সকল আইনে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করার জন্য নির্দিষ্ট কোনো ধারা নেই, সেখানে সিআরপিসির 339-এর খ ধারাই প্রযোজ্য। আর যেখানে আছে সেখানে কিন্তু 339-এর খ ধারাটা অচল। আমার কথা বোঝা গেছে ফরহাদ, না বোঝা নাই? আর বুঝতে পারছি স্যার। কি কোনো সমস্যা আছে? আচ্ছা, মামলা নিষ্পত্তির সময়। আচ্ছা, মামলা নিষ্পত্তি বলতে কি, একটা খুনের মামলা যদি কখনো প্রশ্ন আসে যে খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা কতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করবেন? কতদিন, কত কার্য দিবসের মধ্যে? কি জানা আছে? আসামি গ্রেপ্তার থাকলে স্যার 30 কার্য দিবস, আরে আসামি না, গ্রেপ্তার না থাকলে 60। ঘোড়ার ডিম। 120 কার্য দিবস সিআরপিসির 167 ধারায় লেখা আছে না? কি লেখা আছে? 167 পড়ে দেখছিলা কখনো? কি দেখো নাই? স্যার 120 বলছে। 120 কার্য দিবসের কথা বলা আছে? হ্যাঁ, আছে নাকি? আচ্ছা স্যার, 120 বেশি মানে 120 বেশি মানে 20 দিন। 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। যাক, ওর জানে নাও। আচ্ছা, এখন আদালত কত দিনের মধ্যে করবেন? এখানে বিচার কার্য 60 কার্য দিবস, এখানে বলা হয়েছে 360 দিনের মধ্যে। আচ্ছা, আমরা চলে আসি 340 ধারাটা আমাদের জন্য কি বিষয়টা, যাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করিবার অধিকার সাক্ষী। আসামি কি সাক্ষী হতে পারে? কে? একটা হলো রাজসাক্ষী, আর এখানে কি বলা হয়েছে, আসামি কি সাক্ষী হতে পারে? 340 ধারা স্যার, সিআরপিসি। টিএসআই দের প্রশ্ন আসছিল 340-এর 2, জানো কি তোমরা? আসছিল যে স্যার কোন সময় থেকে এটিএস আইছিল স্যার? ওই তো তোমাদের আসছিল। থাকো, এই প্রশ্ন তোমাদের আসে যে আসামি সাক্ষী হতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন তোমাদের আসে। আর এএসআই দের গুলো আসে নাই। তার মানে কি সিআরপিসি 340 ধারা আছে।
এটা কি সাফাই সাক্ষী? এটাকে কি বলা হয়? সাফাই সাক্ষী কত ধারা? কও। সাফাই সাক্ষী কত ধারা? হ্যাঁ, কি তোমরা জানো না সাফাই সাক্ষী কত ধারা? স্যার সিআরপিসি 342 দ্বারা স্যার। 342 ধারা। আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। আর এখানে কি বলা আছে? আত্মপক্ষের সমর্থন কাকে বলে? কে? ফরহাদ? কি যে অবস্থা তোমাদের! শোনো, ফৌজদারি আদালতে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি অথবা এরূপ কোনো আদালতে আইন অনুসারে যাহার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, কৌশলীর দ্বারা আত্মপক্ষ সমর্থনে তার অধিকার। কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি আসামির পক্ষে সাক্ষী হইবার যোগ্য, তাহার সহিত মামলা অভিযুক্ত অন্য কোনো আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করিবার জন্য শপথ গ্রহণ সাক্ষ্য দিতে পারে। তো এখন আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল আসামি কি সাক্ষী হতে পারে? তাহলে আমরা লিখবো সিআরপিসির 340-এর 2 ধারায় উল্লেখ করা হয়েছে, এরূপ কোন আদালত যাহার বিরুদ্ধে 107 ধারা অথবা 10ম অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায় বা 552 ধারা অনুসারে মামলা রুজু করা হয়েছে, সে ব্যক্তি নিজে অথবা মামলার সাক্ষী হিসেবে হাজির হইতে পারিবে। এখানে বলছে কোন অপরাধের দায়ে ফৌজদারি আদালতে অভিযুক্ত আসামি সাক্ষী হইতে পারে। তা কত? 140-এর কত? 3 না? কত? বিপদে বললাম। কে? নাজমুল হোসেন, টিএসআই। কত ধারা? আসামি কি সাক্ষী হতে পারে? 340-এর 3 লেখো স্যার। 340-এর 3। জি স্যার। 340-এর 3-এ বলা আছে কোন অপরাধে ফৌজদারি আদালতে অভিযুক্ত কোন আসামি পক্ষে সাক্ষী হবার যোগ্য বা তাহার সহিত একই মামলা অভিযুক্ত অন্য কোন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করিবার জন্য শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য দিতে পারবেন। তার মানেটা হলো, একটা প্রশ্ন যদি আসে রাজ সাক্ষী বলতে কি বোঝেন, তাহলে মনে করতে হবে 337 ধারা। আর রাজ সাক্ষী কি সাক্ষ্য দেওয়ার যোগ্য, তাহলে সাক্ষ্য আইনের 133 ধারা। আর যদি প্রশ্ন আসে যে আসামি কি সাক্ষী হতে পারেন বা আসামি কি সাক্ষী দেওয়ার যোগ্য, সেখানে রাজসাক্ষীর কথা বলা হয়নি, তখন আসবে 340-এর 3 ধারা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝছি সমস্যা স্যার। বোঝার জন্য? না স্যার, বুঝছি। বুঝছি স্যার, বুঝছি স্যার। কি বুঝছো? আচ্ছা, মানে বিষয়টা হলো এখানে একজন আসামি সে নিজেও সাক্ষ্য দিতে পারেন, আবার সে নিজে সাক্ষী হতে পারে। আর আসামি সাক্ষ্য দেওয়ার যোগ্য, সেটি আবার অন্য আইনে উল্লেখ করা আছে। যাই হোক, আত্মপক্ষের সমর্থন 342-এর যে বক্তব্যটা হলো আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ আসামিকে তাহার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য উপস্থাপিত সকল কিছু পরে শোনাবেন, সতর্ক করে দিবেন, তাকে জিজ্ঞাসা করবেন, সে তার প্রশ্নের উত্তরটা দিবেন। অর্থাৎ 342 বলা হয়। এটা কি জন্য বলা হয় জানো? একটা বিষয়, এজন্য কোর্টের চাকরি যারা করে তারা ভালো বুঝতে পারে। শোনো, একটা মামলা চার্জশিট যখন কোর্টে যায়, চার্জশিট কোর্টে যাওয়ার পর যেদিন আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে, আসামির বিরুদ্ধে আনিত সকল রকমের অভিযোগ পড়ে শোনানো হবে। আসামি পক্ষের আইনজীবী বলবেন কি জন্য তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আসে না,
কেন সে মামলার দায় থেকে অব্যাহতি পাবে, আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলবেন কি কারণে তার শাস্তি হবে, তার মামলার বিচারিক কার্যক্রম চলবে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামিকে জিজ্ঞাসা করবে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে আপনি দোষী না নির্দোষী। তখন আসামি যদি নিজেকে দোষী বলে স্বীকার করেন তাহলে আদালত তাকে শাস্তি দিতে পারবেন, এবং এই শাস্তির বিরুদ্ধে কিন্তু আপিলও চলবে না। আর আসামি যদি নিজেকে নির্দোষ বলে বিচার প্রার্থনা করেন তাহলে আদালত কি করবেন, আসামির মামলার বিচারিক কার্যক্রম শুরু করবেন, অর্থাৎ সাক্ষীর দিন ধার্য করবেন। এখন সবকিছু করার পর আদালত দেখলেন যে আসামির বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিয়েছে মানুষে, যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, এখানে তাকে শাস্তি দিতে হবে। শাস্তি দিবে, তখন তাকে জিজ্ঞাসা করবে আদালত যে এই যে আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি এই কথা বলেছে, অমুক ব্যক্তি এই কথা বলেছে, এই কারণে আপনার কোনো ছাপাই সাক্ষী আছে কিনা, আপনি কাউকে সাক্ষী হিসেবে মানেন কিনা। এই ক্ষমতাটার কথা বলা হয়েছে কত ধারায়, আত্মপক্ষ সমর্থন সিআরপিসি 340 ধারায়। ভালো করে জেনে রাখো, সিআরপিসির আত্মপক্ষ সমর্থনের ক্ষমতাটা দেওয়া হয়েছে সিআরপিসি 340 ধারায়। তাহলে 342 ধারার বক্তব্য, 342 ধারাটা হলো যাকে ছাপাই সাক্ষী তিনি মেনেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে তার বক্তব্যগুলো আদালত লিপিবদ্ধ করতে পারবেন সিআরপিসি 342। এখন বক্তব্য লিপিবদ্ধ করার পর আদালত একটা রায়ের দিন ধার্য করবেন। এখন 342 ধারাটা হলো মামলার কার্যক্রম যখন শেষ হবে তার পূর্ব মুহূর্তে কেন আপনি শাস্তি পাবেন। এখন সে বলতে পারে যে অমুক আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তার সাথে আমার পূর্ব শত্রুতা ছিল, এই বিষয়গুলো অনেক কিছু বিষয়। যাক, এটা আমরা এইভাবে না দেখি, আমরা 343 আমাদের জন্য প্রয়োজন। যাক, এই দিকে আর এরকম কোনো কিছু নাই। অপরাধীকে হাজতে আটক রাখা, উপযুক্ত স্থান থাকবে। 353 আমাদের পরীক্ষার বিষয়, তো আমরা যেটা দেখবো রায় ঘোষণার পদ্ধতি। একটা বিষয় ইদানিং দেখা যায় যে অনেকেই এমসিকিউতে অনেক কিছু দিয়ে থাকেন, যেমন সিআরপিসির 382 ধারা, এখানে বলা হয়েছে আসলে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি 374 ধারা বলা হয়েছে। বলছে কোন ধরনের ব্যক্তির মৃত্যুদণ্ড রদ করা যায় বা মৃত্যুদণ্ড পরিবর্তন করা যেতে পারে। তো বলছে কোন স্ত্রীলোক, অর্থাৎ কোন গর্ভবতী স্ত্রীলোকের যদি আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন, সেক্ষেত্রে বলছে মৃত্যুদণ্ড যদি প্রদান করেন, যদি দেখা যায় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ওই সময় নারীটি গর্ভবতী, তাহলে আদালত যে সিদ্ধান্ত নিতে পারেন সেটি হলো তার সন্তানটা, সেখানে বলা হয়েছে যে সেখানে হাইকোর্ট বিভাগ যে আদেশটা দিতে পারেন উচ্চতর আদালত, সেটা হলো যে তার মৃত্যুদণ্ড বাতিল করে বা মৃত্যুদণ্ড রদ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, অথবা তার সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কি স্থগিত করতে পারেন। অর্থাৎ এই 382 এটা অনেক সময়, ইদানিং তো মাস্টারের অভাব নাই, মাস্টারে তো ভর্তি দেখি যে এমসিকিউ বিভিন্ন রকমের আসে। আর আমার ছাত্র মাত্র যেগুলো আমার সাথে ফেসবুকে আছে, ওরা যখনই এরকম কোনো দেয় আমি আস্তে করে রিমুভ করে দিই। এত মাস্টারের আমার দরকার নেই, আমি নিজে একাই যথেষ্ট। কে আমার এই গ্রুপে দেখি যেগুলো মাস্টার আছে গ্রুপ থেকে বাদ দিয়ে দিই। এই এখন তো 12-13 হাজার লোক আছে মাস্টার, আমার এখানে শিখে আরেক জায়গায় মাস্টারি করে দরকার কি। ফরহাদ, জি স্যার। তাহলে এই 382 ধারা অনুযায়ী কোন ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত রাখার আদেশ দিতে পারেন আদালত, উচ্চতর হাইকোর্ট বিভাগ, বা মওকুফ করে দিতে পারেন, অর্থাৎ মৃত্যুদণ্ড রহিত করে
যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। কে পারেন? এটা আদালত করে স্যার, আদালত। কোন ধরনের নারীর? গর্ভবতী নারী। গর্ভবতী নারী। এখানে অনেকগুলো আছে, আমরা এখানে না যাই, আমরা যেখানে যাব তরুণ অপরাধী, আমরা চলে আসি সিআরপিসি 401 ধারা, দণ্ড স্থগিত মওকুফ করিবার ক্ষমতা। এই যে আমরা বিভিন্ন সময় দেখি না প্যারোলে মুক্তি দেওয়া হয় না সাময়িক সময়ের জি জন্য, স্যার, পেরোলে মুক্তি দেওয়া সিআরপিসি জি স্যার। 401 ধারা, এটা জেনে রাখবে, সিআরপিসির 401 ধারা। অর্থাৎ কোন ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে দণ্ডিত ব্যক্তি যাহা মেনে নেন সেই শর্তে তাহার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারেন। এখানে এই দণ্ড স্থগিতের বিষয়টা এখানে আসলে বড় রকমের একটা এখানে বিষয় আছে। এখানে যে বিষয়টা আমরা সবসময় জানি, এখানে অনেক কাহিনী আছে। এখানে আমরা সবসময় যেটা মনে করি যে আদালত একজন লোকের 50 বছরের সাজা হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন সাজা হয়েছে, তাহলে আদালত যে কোনো শর্তে, যেমন এটা স্থগিত করতে পারেন কার্যক্রমটা, আর সাময়িকের জন্য মুক্তি দিতে পারেন তার দণ্ড স্থগিত রেখে। এই ক্ষমতাটা দেওয়া হয়েছে সিআরপিসির 401 ধারা। এটা 29তম অধ্যায়, দণ্ড স্থগিত মওকুফ বা রদবদল প্রসঙ্গে বলছে, যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যেটা মেনে নেন সেই শর্তে তাহার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করে দিতে পারে। এটা সরকারের ক্ষমতা আছে। ওই যে আমরা যেটা দেখি, ফাঁসির আসামিকে খালাস দিয়ে দিল না, মাফ করে দিল, রাজনৈতিক মামলা হিসেবে, সেটার আবার আলাদা ধারা আছে। তো এখানে এরপরে বলা আছে, যখন কোনো দণ্ড স্থগিত বা মওকুফ করিবার জন্য সরকারের নিকট আবেদন করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড দিয়েছিল, অনুমোদন করেছিল, আদালতের প্রিজাইডিং অফিসার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত কিনা তা তিনি কি করবেন, সেটা মতামত প্রদান করবেন। এখন আমরা এখানে আসি, সিআরপিসির 401-3 ধারার একটা বক্তব্য আছে যে পুলিশ কোন কোন ধারায়, সিআরপিসির কোন কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। সেখানে 401-3 ধারা আছে। 401-এর এই সাউন্ড বন্ধ করার সাথে সাথে 401-3 ধারাতে আদালত, দুঃখিত, পুলিশ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে, কাকে? অর্থাৎ এই যে সিআরপিসির 401 ধারা এবং 401-1, 401-2, এই দুটো ধারা অনুযায়ী যে ব্যক্তির দণ্ড আদালত শর্ত অনুযায়ী মওকুফ করেছেন বা স্থগিত করেছেন, এই ব্যক্তিটা যদি তার শর্ত ভঙ্গ করেন তাহলে সেই ব্যক্তিটাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। কি বলা আছে, যে সকল শর্তে কোনো দণ্ড স্থগিত রাখা হয়, মওকুফ করা হয়েছে, তাহার কোনোটি পালন করা হয় নাই বলিয়া মনে করিলে সরকার স্থগিত বা মওকুফের আদেশ বাতিল করিবেন এবং অতঃপর যে ব্যক্তির দণ্ড স্থগিত বা মওকুফ করা হয়েছিল সে মুক্ত থাকিলে পুলিশ তাহাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন এবং তাকে কারাগারে প্রেরণের ব্যবস্থা। তার মানে কি? তাহলে দণ্ড স্থগিত, মওকুফ বা রদবদল করার ক্ষমতা সিআরপিসির 401 ধারায় দিয়েছে কাকে? সরকারকে। এখন যে শর্তে তার দণ্ডটা স্থগিত করা হয়েছে সাময়িক সময়ের জন্য, সে লোকটা জামিনে আছেন, কিন্তু সে ওই শর্তটা ভঙ্গ করেছেন, সরকার কি করতে পারবেন, তার এই জামিনটাকে বা যে শর্তে তাকে দেওয়া হয়েছিল আদেশটাকে বাতিল করবেন। তো বাতিল করার পর এই ব্যক্তিটাকে যদি পুলিশ পান তাহলে কি করবেন, বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। সিআরপিসির 401-3 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। তাহলে সিআরপিসির 401-3 ধারায় কোন ধরনের অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন, এটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে তারা দিতে পারবো না।
দিবে কি জানো, আমলযোগ্য অপরাধ করছে অথবা চুরি ডাকাতি কিছু একটা করছে, তাই না? এগুলো জানতে হবে। 401-এর 3 ধারার বক্তব্যটা হলো যে শর্তে তার দণ্ডটাকে মওকুফ করা হয়েছিল, রদ করা হয়েছিল বা বা স্থগিত করা হয়েছিল, এই শর্তটা যদি লঙ্ঘন করেন সেক্ষেত্রে, আমার কথা কি বোঝা গেছে না বোঝা নাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা চলে আসি সর্বশেষ যেটা আলোচনা করব, সিআরপিসি 403 ধারা। একবার দণ্ডিত হলে পুনরায় কি তার বিচার করা যাবে? দুবারা নীতি যেটাকে বলা হয়, কোন ব্যক্তি একই অপরাধে যদি একবার তার বিচার করা যায়, বিচার করা হয়, পরবর্তীতে তার বিচার করা যাবে কি? কি না, না, একে অপরের দুইবার বিচার করা যাবে না। যাবে না? আসলে তোমরা যেগুলো আসছো আমার ক্লাসে, আমার মনে হয় না এত সহজে ভালো রেজাল্ট করতে পারবা। টাইম এভাবে চলে যাও বাবা, এই গদ্দা মার্কা এখানে দিয়ে হয় না, কিছু জানতে হয় নিজেদের, শেষে দেখা যাবে যে পাশ করতে পারে নাই। এগুলো আগে যাওয়া ভালো, নিজের কিছু পড়ার চেষ্টা থাকতে হবে। তাহলে একই অপরাধে একই ব্যক্তির দ্বিতীয়বার বিচার করা যাবে না, এই তো নাকি? জি স্যার, একই অপরাধে দ্বিতীয়বার করা যাবে। যদি এরকম ঘটনা হয় যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে, নয়ন তোমাকে আমি রিমুভ করে দেবো দ্বিতীয়বার, সাউন্ড বন্ধ রাখবা, বকচক্কর নাই, স্ট্রেট ক্লাস, অ্যাটেনশন থাকতে হবে ক্লাসের প্রতি। আমি যদি তোমার হট করে খেয়াল করতে পারি, তুমি কেন পারো না, এটা খেয়াল করবা। যদি এরকম কখনো প্রশ্ন আসে যে একজন ব্যক্তিকে পেনাল কোডের 326, 307 ধারায় অভিযুক্ত করে আদালত শাস্তি দিয়েছেন, কিন্তু কিছুদিন পর ওই মামলারই ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে কি তাকে এই, যাকে একবার সাজা দেওয়া হয়েছিল খুনের চেষ্টায় বা গুরুতর আঘাতের কারণে, তাকে কি পুনরায় হত্যা মামলায় অভিযুক্ত করা যাবে কি সাইফুল? জি স্যার, যাবে। অর্থাৎ প্রশ্নটা হলো, কোয়া নামক ব্যক্তিকে পেনাল কোডের 326, 307 ধারায় অভিযুক্ত করে আদালত শাস্তি প্রদান করেছেন। পরবর্তীতে এই মামলারই ভিকটিম ওই ঘটনার কারণেই মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে যাকে দণ্ডিত করা হয়েছে পুনরায় কি তাকে হত্যা মামলায় বিচার করা যাবে? সিআরপিসির 403-এর মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, হ্যাঁ তার বিচার করা যাবে এক্ষেত্রে। কিন্তু একটা ব্যক্তিকে চুরি মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, পরবর্তীতে এই একই ঘটনায় তাকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে স্পষ্ট করে বলা আছে যে, এখানে স্পষ্ট করে যে কথা বলা আছে সেখানে এখানে সুন্দর করে দেওয়া আছে, খুনের অপরাধে কয়ের বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো, তাহার বিরুদ্ধে দস্যুতার কোনো অভিযোগ নাই, এটা একটা বিষয়। এই দেখো এখানে এই 403-এর উদাহরণ গতে বলা আছে, গুরুতর আহত করিবার জন্য কয়ের বিচার করিয়া দণ্ডিত করা হলো, আহত ব্যক্তি পরে মারা গেল, অপরাধজনক নরহত্যার জন্য পুনরায় কয়ের বিচার, কারণ ওইটা রিলেটেড। আমার কথা কি বুঝতে পারছে না বোঝা নাই? তুমি বোঝা নাই? আমার কথা কি বুঝছো? স্যার, একটু রিপিট করলে ভালো হতো স্যার। বিষয়টা হলো, ক নামক ব্যক্তি অর্থাৎ কয়েকজন আসামি, এই আসামিটাকে আদালত শাস্তি দিয়েছে 326 এবং 307 ধারায়। তার মানে 326 কি গুরুতর আঘাত, 307 কি তার চেষ্টা। হত্যার চেষ্টা। তাহলে
এই হত্যার চেষ্টা এবং গুরুতর আঘাতের শাস্তিমূলক হিসাবে তাকে আদালত 7 বছর সাজা দিল। কাকে? একটা ক নামক ব্যক্তিকে। তো এই সাজা দেওয়ার পর এই আহত ব্যক্তি মারা গেছে। কিভাবে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে না, ওই যে তাকে যে কোপাইছিল ওই ওই কারণেই তার মৃত্যুটা হয়েছে দীর্ঘদিন পর। এখন এই ক্ষেত্রে যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল, পুনরায় কি তার বিচার করা যাবে খুনের ঘটনায়? সিআরপিসি 403 ধারা বলছে যে হ্যাঁ, তার বিচার করা। কথাটা কি বুঝতে পারছো? অর্থাৎ জি স্যার। অপরাধজনক প্রাণহানি, এই অপরাধে অভিযুক্ত করে তার বিচার করা যাবে। কি সাইফুল, আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝছি। আবার দেখা গেল একটা লোককে শাস্তি দিয়েছে আদালত, অপরাধজনক প্রাণহানি এ ধরনের অপরাধে দণ্ডিত করে শাস্তি দিয়েছেন। এই লোকটাকে কিন্তু পরবর্তীতে আর খুনের অপরাধে বিচার করা যাবে না। অর্থাৎ তাও অপরাধজনক প্রাণহানি এবং খুন দুটাই কিন্তু একটা মানুষকে মারা, নাকি মেরে ফেলা, এই তো। জি স্যার। যে লোকটাকে জি স্যার। অপরাধজনক প্রাণহানির অপরাধের শাস্তি দেওয়া হয়েছে তাকে কিন্তু পুনরায় খুনের অপরাধে অভিযুক্ত করা যাবে না। কিন্তু যে লোকটাকে খুনের চেষ্টার জন্য অভিযুক্ত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, একজনকে গুরুতর আঘাতের কারণে শাস্তি দেওয়া হয়েছে, ওই আঘাত যেটা হয়েছিল, যে কারণে 326 ধারার শাস্তি দেওয়া হয়েছিল, ওই সেই ভিকটিম, সে কিন্তু আবার পরবর্তীতে মারা গেছে ওই আঘাতজনিত রোগে ভুগতে ভুগতে। তো সেখানে এই 403 ধারায় বলছে যে পুনরায় ওই ব্যক্তিটাকে অপরাধজনক প্রাণনাশের অভিযোগে অভিযুক্ত করে তার বিচার কার্য পরিচালনা করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলছে, আবার এখানে আর একটা কথা বলছে, একটা লোকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। কি মামলা? যে সে একজন লোককে খুন করে ফেলেছে। আদালত তার বিচার কার্যক্রম শেষে 304 ধারায় শাস্তি দিয়েছে, কিন্তু পরবর্তীতে এই লোকটার বিরুদ্ধে আর খুনের অভিযোগ আনা যাবে না, অপরাধজনক প্রাণহানির অভিযোগ আনা যাবে, কিন্তু খুনের অভিযোগটা আনা যাবে না। আচ্ছা, আবার বলা হলো ক্ষয়ের দেহ থেকে সম্পত্তি চুরি করিবার জন্য জনৈক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ককে অভিযুক্ত এবং দণ্ডিত করলেন। পরে একই ঘটনার ভিত্তিতে ককে দস্যুতার জন্য অভিযুক্ত বা বিচার করা যাবে। যাক, তো আমরা আজকে আমাদের আলোচনায় এটা দেখলাম যে তোমাদের আসলে পড়াশোনার প্রতি খেয়ালটা খুবই কম। আমার মনে হয় আমি ভালো বোঝাতে পারি না, সেটাও হতে পারে। যাই হোক, আগামী দিনগুলো আসলে ভালো করে পড়তে হবে, পরীক্ষা কিন্তু কাছাকাছি। আর আমরা আশাবাদী যে বিষয়টা, সেটি হলো যে এএসআই হয়তোবা সরাসরি নিয়োগ নাও হতে পারে। এটা একটা দাবি বাংলাদেশ পুলিশের নতুন সরকারের কাছে। তো জি স্যার, এটা ভালোই তো। কি সিদ্ধান্ত হবে না হবে সেটা পরবর্তী বিষয়, তবে আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, নাকি? জি স্যার। তো যদি তোমাদের মেধায় না থাকে, আমি কিন্তু এত করে মনে হয়, আমার মনে হয় না যে আমি তোমাদের ভালো করে বোঝাতে পারি। যদি পারতাম তাহলে আমার মনে হয় রেজা, তোমরা এগুলো মনে হয় পড়ো নাই কখনো। কি সাইফুল, কখনো পড়ছিল এগুলা? স্যার পড়ছি পড়া স্যার, হয় না। অনেক কিছু স্যার আপনার ভয়ে বলি না স্যার, একটু ইয়ে আসতো স্যার, এই জন্য না, স্যার। এটা ভয়ের কিছু নাই, তোমাদের খোলসা করে বলতে হবে যে আমরা এটা বুঝি না, সেটা বুঝাই দেব।
তো আমরা যখন বলি যে তোমরা বুঝছো কিনা, যখন না বুঝো, মানে ঘটনাটা হলো এরকমই যে আইনটাকে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। তো তুমি যদি বুঝে থাকো তাহলে তোমাকে অনেকভাবে জিজ্ঞাসা করা যাবে, আর না বুঝলে তো আমি একরকম করে বুঝাবো। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। অনেকে এই প্রশ্নগুলো পড়ে নাই, যেমন 403-এর প্রশ্নটা, আবার এখানে আর একটা 401-এর প্রশ্নটা, এগুলো অনেকে কিন্তু পড়ে না। হ্যাঁ, যেমন আমরা যেটা দেখলাম যে আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি, সেখানে দেখা যায় আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি অনেক কটা ধারা দেয়, আসলে এই ধারাগুলোর কার্যক্রম কিন্তু না। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। তো এই সঠিকটা তোমাকে সঠিকভাবে লিখতে হবে। যাই হোক, কারো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? নাজমুল চারঘাট, কিছু বলবা? কি কিছু বলার আছে তোমাদের? স্যার, আমার আসামির অনুপস্থিতিতে বিচার স্যার, এই ভাষ্যটা একটু যদি বলতেন স্যার। আমি এমনি ওই সময় স্যার আমার নেটের সমস্যা ছিল স্যার। শোনো, আসামির অনুপস্থিতিতে বিচার সিআরপিসির 339-এর খ ধারায় কি বলা আছে? আসামির অনুপস্থিতিতে বিচার আদালত করতে পারে কি পারে না? তো 339-এর খতে বলা আছে আদালত করতে পারবে। তাহলে 339-এর খ ধারায় বলেছে আদালত আসামির অবর্তমানে বিচার করতে পারবেন, তবে আদালতকে কিছু কার্যক্রম অনুসরণ করতে হবে। কি কার্যক্রমটা? এই 339-এর খতে বলছে যে আদালত, তুমি যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য করবা, তাহলে তোমাকে তো প্রথমে সিআরপিসির 87-88 ধারার বিধান তোমাকে শেষ করতে হবে। তো 339-এর খতে বলছে যে যে আসামির বিরুদ্ধে 87 ধারার কার্যক্রম তুমি পরিচালনা করেছো, 88 ধারার বিধান তুমি কার্যক্রম তুমি সমাপ্ত করেছো, তারপরেও আসামিটা আদালতে হাজির হয় নাই, পুলিশ তাকে গ্রেপ্তার করতেও পারেও নাই, এবং আগামী তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নাই, তুমি আদালত ধারণা করতেছো যে এ আত্মগোপন করে আছে, তাকে পাওয়া সম্ভব নয়, তাই বলে তো মামলার বিচারিক কার্যক্রম পেন্ডিং রাখার সুযোগ নাই। তখন ওই বিচারিক আদালত আসামিটার অবর্তমানে বিচারিক কার্যক্রম পরিচালনা করিবার নিমিত্তে দৈনিক প্রকাশিত বহুল প্রচারিত একটা বাংলা পত্রিকায় আসামির নাম, ঠিকানা, 14 গোষ্ঠী লিখে প্রচার করবেন, সময় দিয়ে, এতদিনের সময় দিয়ে। আদালত যে সময়টা দিবেন ওই সময়ের মধ্যে যদি আসামি আদালতে আত্মসমর্পণ না করেন কিংবা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে আদালতে হাজির না থাকেন, তাহলে আদালত ধরে নেবেন আসামি অদ্য হাজির হওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আদালত আসামির অবর্তমানে বিচার করিবার লক্ষ্যে মামলার যাবতীয় কার্যক্রম শুরু করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আব্দুল সালাম, আব্দুল সালাম, শোনো, স্যার শোনো, ট্রেনিং করবা কঠিন, প্রশিক্ষণটা হবে শক্ত, তাহলে যুদ্ধ হবে সহজ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো আমার প্রশ্নগুলো মনে হয় একটু কঠিন কঠিন মনে হয় তোমাদের। তোমরা এত সহজ করে পড়ার কিছু নাই, আবার কঠিন করে পড়ারও কিছু নাই। তো তোমার ভিতরে তোমাকেই গেঁথে রাখতে হবে, ঠিক আছে? কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে আজকে জানার মতো? না স্যার, মন না দিয়ে স্যার। শুনতেছি স্যার, আমি কি বলতেছেন এগুলো শুনতেছি তো। না, এই ভিডিওগুলো কয়েকবার শুনবা তাহলে হবে। শোনো, আইনে কোনো রস নাই, এটাকে একটু চিন্তাধারা করে কয়েকবার পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। কারণ তোমাদের মাথাটা ছোট, তোমরা এখনো অনেক কার্যক্রম সম্পন্ন করো নাই। আমি যেরকম একটা থেকে আরেকটা জানি বলে আমি বলতেছি, অন্যরা তো এই জিনিসটা বলতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? তো যাই হোক, আমরা শেষ করি, কালকে কথা হবে এই যথাসময়ে এই পাসওয়ার্ড আইডিতে। যারা আমার ভিডিও শুনছে তাদের উদ্দেশ্যে বলছি, সময় কারোর জন্য থেমে থাকে, ক্লাসে আসতে হবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।